গ্রাহকের কাছ থেকে কেটে রাখা করের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে না ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যেগুলোর কাছে এনবিআর এর পাওনা ১৩৫০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সদ্য একীভূত হওয়া ৩ প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি, এক্সিম ও ইউনিয়ন ব্যাংক। টাকা না দেওয়ার পেছনে আর্থিক সংকটকে অজুহাত হিসেবে দেখাচ্ছে প্রতিষ্ঠানগুলো। তবে বিশেষজ্ঞরা বলছেন পাওনা আদায়ে কঠোর হতে হবে এনবিআরকে। মইনুল হাসানের প্রতিবেদন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের জমা রাখা আমানতের বিপরীতে মুনাফার একটু অংশ কেটে রাখা হয় উৎসে কর হিসেবে, পরে বিধি অনুযায়ী যা জমা দিতে হয় রাষ্ট্রীয় কোষাগারে। তবে ঢাকার করঞ্চল ১-এর আওতায় থাকা ৮ প্রতিষ্ঠান এই অর্থ সংগ্রহ করলেও তা জমা দিচ্ছে না এনবিআরকে, যেখানে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে চলমান সংকট। তথ্য বলছে ওই ৮ প্রতিষ্ঠানের কাছে সর্বসাকুল্যে এনবিআরের পাওনা ১৩৫০ কোটি টাকা। সবশেষ বছরের ডিসেম্বর পর্যন্ত বকেয়া পরিশোধ না করার তালিকায় শীর্ষে সদ্য একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৬৩৬ কোটি টাকা, এরপর এক্সিম ব্যাংক ৪৩৯ কোটি টাকা আর ইউনিয়ন ব্যাংকেও ১৮১ কোটি, যার সবগুলোই এখন কার্যক্রম পরিচালনা করছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায়। আর বাংলাদেশ কমার্স ব্যাংকের বকেয়া ৩২.৫ কোটি টাকার উপরে। বিষয়টা আমার নলেজে দেয়নি এখনো, তবে আপনি বলছেন ভালোই হয়েছে, আমার জন্য থ্যাংক ইউ। আমি এটা একটু খোঁজ রাখবো। সত্য আমাদের করতেই হবে, এটাই স্বাভাবিক। গ্রাহকের কাছ থেকে টাকা যেটা নিয়েছি সেটা দেওয়ার দিনে হচ্ছে একটাই কারণ যে আমাদের লিকুইডিটিতে কিছুটা সময় ক্রাঞ্চ ছিল। যখন ৫ই আগস্টের পরে তখন তো ডিপোজিট গুলি অনেকে উত্তোলন করে নিয়ে গেছে না অনেক টাকা, সেই কারণে এটা ডিলে হয়েছে দেওয়ার জন্য। ব্যাংকের বাইরে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানও জমা দিচ্ছে না কেটে রাখা উৎস করের টাকা, যার কয়েকটি বিলুপ্ত হওয়ার প্রক্রিয়ায়। ফলে এসব অর্থ আদায় নিয়ে রয়েছে আশঙ্কা। এর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের কাছে প্রায় ৩৫ কোটি, বাংলাদেশ ফাইন্যান্সের কাছে ১২ কোটি, আভিবা ফাইন্যান্সের বকেয়া ১০.৫ কোটি টাকা। ১০০ টাকার জায়গায় আমি হচ্ছে ১০ টাকা ট্যাক্সের জন্য রাখছি, ৯০ টাকা হচ্ছে আমি ডিরেক্টলি কাস্টমারকে পেমেন্ট করছি। এটা হচ্ছে জমা দেওয়ার কথা। এখন জমা দিতে গেলে যেটা হচ্ছে আমার ইনএডিকুয়েট ক্যাশ ফ্লো হলে দেন আমি হচ্ছে প্রপারলি 100% হয়তো দিতে পারি না বা ইয়ে। এই হলো ফ্যাক্ট। তো ওইটা আমরা ট্যাক্স অফিসের সাথে নিয়মিতভাবে আলাপ আলোচনা করতেছি। বিশেষজ্ঞরা বলছেন গত ১.৫ দশকে আর্থিক খাতের দুর্বৃত্তায়নের প্রভাবে এমন সংকট। তবে অর্থ আদায়ে কঠোর হওয়ার পরামর্শ এনবিআরকে। বড় কারণ হলো এই দেয়ার সক্ষমতাটা তারা হারিয়ে ফেলেছে দুর্বৃত্তায়নের কারণে। এই সমস্ত ব্যাংক্রাপ্ট প্রতিষ্ঠানগুলোকে তো আমরা একটা নিষ্পত্তির দিকে নিয়ে যাচ্ছি। ৫টাকে একীভূত করে একটা ব্যাংক করা হয়েছে, সেখানে পরিশোধের একটা পলিসি করা হয়েছে যে কারা আগে টাকা পাবেন। কাজে এনবিআরকে যেটা এখন থেকে সময় বাঁচানোর জন্য এটা করা দরকার যে ঠিক আছে আপনারা তো এখন ব্যক্তিদের দিচ্ছেন, কিন্তু ধাপে ধাপে তো সব পাওনাদারের পাওনাটা পরিশোধ করতে হবে। তো সেটা নিয়ে ট্যাক্সের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা কী হবে। উৎসে কর না দেওয়ার তালিকায় আছে বেসরকারি ন্যাশনাল ও পদ্মা ব্যাংক সহ বেশ কিছু প্রতিষ্ঠান, যারা বাড়তি সময় চেয়ে চিঠি দিচ্ছে এনবিআরকে। মইনুল হাসান, ৭১, ঢাকা। আগামী ২ বছরের মধ্যে আবগারি শুল্ক শূন্যে নামিয়ে আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত অনুষ্ঠানে এনবিআর এর দ্বিতীয় সচিব মোহাম্মদ মশিউর রহমান জানান, গত বছরে ব্যাংক হিসেবে জমার বিপরীতে ৬,০০০ কোটি টাকা আবগারি শুল্ক আদায় করা হয়, যা চলতি অর্থ বছরে নেমেছে ৩,৫০০-এ। অনুষ্ঠানে সংস্থাটির সদস্য মুশফিকুর রহমান জানান, সিগারেটের কর ও ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল চিপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টোবাকো ও পানীয় খাতে থাকা কর হার কমানোর দাবি জানানো হয়। সেমিনারে বলা হয়, বাংলাদেশে তুলনামূলক উচ্চ কর হার আরোপ করা হলেও আদায় কম, যা বাড়াতে প্রত্যক্ষ করের উপর নজর দেওয়ার কথা বলা হয়। Governance part is also very important. You have to be connected. Once we have very compliant taxpayers, I'm sure beverage industries, tobacco industry will not have much problem, even with a high tax rate. Our research shows that 90% of the supplementary duties, 1,700 tariff lines, you have supplementary duty. At least 1,000 tariff lines have supplementary duty on the domestic part, which is less than the supplementary duty on imports. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে এনবিআর এর আয়কর গোয়েন্দা ইউনিট। ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায়
শাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে রোববার রাতে আটক করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এবার তাদের লেনদেনের তথ্য চাইলেন এনবিআর-এর গোয়েন্দারা। টিউশন ফি, আবাসন ও অন্যান্য ব্যয়ের জন্য কত টাকা বৈদেশিক মুদ্রায় বিদেশে পাঠানো হয়েছে তার বিস্তারিত হিসাব জানতে চাওয়া হয়েছে। 7 দিনের মধ্যে ব্যাংকগুলোকে সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়। পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর এবার বন্ধ হচ্ছে বেসরকারি খাতের 6 আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে প্রতিষ্ঠানগুলোর আমানতকারী, বিনিয়োগকারী ও কর্মীদের মধ্যে। তাদের অভিযোগ, লুটেরাদের আড়ালে রাখতে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছে পুঁজিবাজার বিশেষজ্ঞরা। মেজবা হাসানের রিপোর্ট। বেসরকারি খাতের রুগ্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স। রাজধানীর বিজয়নগরের প্রধান কার্যালয়ে নেই তেমন কোনো ব্যস্ততা। 2-4 কর্মী থাকলেও সময় কাটে অলসতায়। একসময় ভালো আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং লুটপাট শুরু হয় আলোচিত ব্যাংক খেকো পিকে হালদারের হাত ধরে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ 3,975 কোটি টাকা, যা মোট ঋণের 96%। আদায় অযোগ্য হয়ে পড়েছে যার পুরোটাই। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির লভ্যাংশ দেয়নি 1 দশকের বেশি সময় ধরে। ফলে শেয়ার দর নেমেছে 59 পয়সায়। পিকে হালদারের অ্যাসোসিয়েশনের বিভিন্ন মামলা যখন করতে যাচ্ছি অর্থ ঋণে, তখন বলা হচ্ছে যে ফান্ড ক্রাইসিস, ফান্ড নাই। বিএমডি সাহেব, মশিউর সাহেব বলছেন মামলা করা যাবে না। ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো ভঙ্গুর পরিস্থিতি ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারিস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের। তাই এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যারা ঋণ খেলাপি তাদেরকে নীতি সহায়তা দেওয়া হচ্ছে, অন্যদিকে আমাদের মতো কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফার্স্ট স্টেপ বাংলাদেশ ব্যাংক, সেকেন্ড স্টেপ বোর্ড, থার্ড স্টেপে এসে আমাদের এই ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এসে আপনি এসএসসি পরীক্ষা দেন না, পাশ করেন নাই, আপনার এই মাস্টার ডিগ্রি পরীক্ষা বসাই দিয়েছে গভর্নর স্যার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সবার আগে আমানতকারীর স্বার্থ দেখবে কেন্দ্রীয় ব্যাংক, পাশাপাশি ঋণ খেলাপিদের আইনের আওতায় আনবে। বড় পাচারকারী অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই, এই কারণে যারা এই ব্যাংক স্ক্যামের সাথে সহযোগিতা করলো তাদেরকে আমি স্পেয়ার করব, সেটা কম্পেয়ার করা আসলে ট্যাগ করা ঠিক হবে না। উভয়ের যার যতটুকু অভিযুক্ত তাকে ততটুকু শাস্তির ভাগিদার হতেই হবে। এদিকে সম্প্রতি এই 6 প্রতিষ্ঠানের শেয়ার বাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু চিঠি দিয়েই দায় এড়াতে পারে না কমিশন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা চুরি করেছে তাদেরকে ধরেন অবশ্যই, কিন্তু বিনিয়োগকারীদের কাঁধে সব দোষ দিয়ে দিচ্ছেন কেন শূন্য করে? এরা অবান্তর কাজগুলো করছে। আমি এদের সাথে মোটেই একমত নই। প্রাথমিকভাবে 20টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের আলোচনা ওঠে, তবে শেষ পর্যন্ত 6টি বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। মিসবাহ হাসান, 71, ঢাকা। মাত্র 18 ঘন্টার ব্যবধানে 2 দফায় 16,329 টাকা বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরির জন্য ক্রেতাদের গুনতে হবে 2,62,090 টাকা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশীয় বাজারে সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,50,192 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি 2,14,442 টাকা নির্ধারণ করা হয়েছে। এই দিন প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,024 টাকা। আজ থেকে কার্যকর নতুন এই দাম। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট সামাল দেয়া হবে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক সেমিনারে এ কথা বলেন বক্তারা, জানান বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি আর অপ্রয়োজনীয় বিনিয়োগের বোঝা এখন ভোক্তার ঘাড়ে। মিসবাহ হাসানের রিপোর্ট। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাগজে কলমে প্রায় 28,000 মেগাওয়াট। এর মধ্যে বড় একটি অংশ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, যা মোট উৎপাদনের প্রায় 39%। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন মাত্র 22%। বিশেষজ্ঞরা মনে করেন, অপ্রয়োজনীয় বিনিয়োগ, দুর্নীতি, উচ্চ মূল্যের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং দুর্বল পরিকল্পনায় এই সংকটকে জিইয়ে রেখেছে।
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী এই সংকট কাটিয়ে উঠতে না পারলে 2030 সালের মধ্যে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যে সমস্ত করাপশন তারা করেছে এবং মনোয়ারুল ইসলাম যিনি যার কথা আমরা বলেছি যে 4 জন জ্বালানি অপরাধী এবং এইসব প্রতিষ্ঠানগুলো অলিগারকে পরিণত হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের নেতারা বলছেন দুর্নীতি বন্ধ করে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে নতুন সরকার এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে। দুর্নীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য কমিটমেন্টের প্রয়োজন, রাজনৈতিক দলের কমিটমেন্ট প্রয়োজন, সরকারে যারা আছেন তাদের দরকার। রীতিমতো লুট, আমি বলবো যে এই যে ক্যাপাসিটি চার্জের নামে লুট। এই অবস্থা থেকে বের হতে নীতিগত বাধা দূর করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বিইআরসির চেয়ারম্যান। ভবিষ্যৎ বিনিয়োগ যেটা এডিশনাল বিনিয়োগ অলরেডি হয়ে গেছে, ভবিষ্যৎ বিনিয়োগ লাগবে, কিন্তু কখন লাগবে এটা অত্যন্ত বিচার বিবেচনা ঠিক করতে হবে। আমার এই মুহূর্তে যেমন সেদিন একজন বলতেছিলেন যে গোলাপে যদি আমরা একটা করি, ভোক্তার জন্য সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি খাত পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার আহ্বান জানান বক্তারা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দেশের অর্থনীতিকে সন্তোষজনক অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, শুধু ঋণ গ্রহণ নয়, শোধ করা হয়েছে। আমি মনে করি একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে। সর্বোচ্চ ঋণ করেছি, সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি, $6 বিলিয়ন শোধ দিয়েছি। মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি আমার কাজগুলো করতে হবে না পাবলিক সেক্টরে। না, ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে গেছে, কারণ আমরা ওই আগের মতো তার কর্ণফুরের টানেল দিয়ে 800 কোটি টাকা দিয়ে আমরা তো ব্রেস্ট হাউস করি। যুক্তরাষ্ট্রের সাথে নতুন চুক্তির পর 18% আসবে ভারতের শুল্ক। তবে এজন্য রাশিয়ার তেল কেনা বন্ধ সহ মানতে হবে নানা শর্ত। যদিও এসব বিষয়ে কিছুই খোলাসা করেনি মোদি প্রশাসন, ফলে রয়ে গেছে একরাশ ধোঁয়াশা। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। এবার ভারতের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতীয় পণ্যের উপর থাকা 50% শুল্ক 18% নামিয়ে আনবে ওয়াশিংটন। বিনিময়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে দিল্লিকে। এছাড়া মার্কিন পণ্যের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে। তবে এসব দাবির বিষয়ে মন্তব্য করেনি মোদি প্রশাসন, ফলে রয়ে গেছে একরকম ধোঁয়াশা। এর আগে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের জেরে সাময়িক ক্ষতির মুখে পড়ে ভারত। তবে বাজার বৈচিত্র্যকরণের ফল পায় তারা। গেল বছর পেরু, চিলি, যুক্তরাজ্য সহ 5 দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করে দিল্লি। এছাড়া চীনের সাথে সম্পর্কের উন্নয়নে ঘুরে দাঁড়ায় দেশটি। এদিকে সম্প্রতি চূড়ান্ত হয় ভারত ইইউ বাণিজ্য চুক্তি। এতেই টনক নড়ে ট্রাম্পের। মোদি সরকার যেখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে নানা শর্ত জুড়ে দিচ্ছে ওয়াশিংটন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, $500 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য এবং কয়লা কিনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত, যেখানে শুল্ক ও অন্যান্য বাধা শূন্যে নামিয়ে আনবে তারা। যদিও এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় নয়াদিল্লি। অন্যদিকে ইরানের সাথে বাণিজ্য করলে শাস্তিমূলক 25% শুল্ক থাকবে কিনা বিষয়টি এখনো পরিষ্কার নয়। এছাড়া জাতীয় বাজেটে চাবাহার বন্দরে কোনো বরাদ্দও রাখেনি দেশটি। যুক্তরাষ্ট্রে কি পরিমাণ বিনিয়োগ করবে ভারত জানা যায়নি এ সংক্রান্ত কোনো তথ্য। তবে নতুন শুল্ক হারে এশিয়ার অন্যান্য প্রতিযোগী দেশ থেকে এগিয়ে ভারত, যা রপ্তানিতে দেশটিকে বেশ সুবিধা প্রদান করবে। নুসরাত মমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।